অলি আফসারের বাড়ি বর্তমানে পুরোপুরি নিশ্চুপ হলেও স্বাভাবিক জীবনের কিছুটা ছন্দ ফিরে এসেছে। আজকে সময় মতো উনুনে হাঁড়ি চড়েছে, সন্ধ্যায় বাতি জ্বলেছে, রাতে খাওয়া দাওয়ার পরে সময় মতো সবাই ঘুমোতেও গেছে। আজ তো কাল পরশুর মধ্যে ছাড়া পাবে। তবে এত কিছুর মধ্যে কারো মধ্যে যদি ছন্দপতন একেবারেই ঘটেছে তা হলো আন্তারা। সে নিজের রুম থেকে আর বের হয়নি, তাকে কেউ জোরও করেনি। শবনম কিছুক্ষণ পর পর এসেই খবর দিচ্ছে, সময় মতো খাবার টাবার দিচ্ছে। এমনিতে রাতে এখানেই থাকতে চেয়েছিল, আন্তারা নিজেই নিষেধ করেছে। শান্তভাবে বলেছে, আমি থাকতে পারবো ভাবি, আপনি যান। পুরো ঘর অন্ধকার, দরজা জানালা সব বন্ধ। যে মেয়ের অন্ধকারে থাকার কথা ভাবতে অস্থির লাগতো, সেই মেয়ে আজ অন্ধকারে চুপচাপ পড়ে আছে। তখনই খুট করে শব্দ হলো, পুরো বাড়ি ঘুমে তলিয়ে। তাছাড়া সব রুমেই ফ্যান চলছে, এই শব্দ কারো কান পর্যন্ত যাওয়া সম্ভব না। তবে আন্তারা শুনে কোনো প্রতিক্রিয়া করলো না। কোনো কিছু নিয়ে তার মাথা ঘামাতে ইচ্ছে করছে না। শুনলো রমিজও ভাই ফেরানো পর্যন্ত তার রাতে ঘুমানো নিষেধ। সে শুনতেই ধরফড়িয়ে বেরোলো। বারান্দায় প্রধান ফটকের কাছাকাছি আসতেই তার ভ্রু কুঁচকে গেল। ফটকের একটা পাল্লা খোলা, কেউ কি বের হয়েছে? সে সাথে সাথেই এগিয়ে গেল। পায়ে কিছু একটা ঠেকতেই সে নিচু হলো। ভাঙা তালা। সে সাথে সাথেই চিৎকার দিয়ে কিছু বলবে, তখনই মাথায় কিছুর এক বাড়িতে সে থমকে গেল। আন্তারার দরজায় টোকা পড়লো। আন্তারা বড় একটা শ্বাস ফেললো। নিশ্চয়ই শবনম ভাবি। তার উঠতে ইচ্ছে করলো না, তবুও অসাড় হওয়া শরীরটা টেনে উঠালো। একটা মানুষ নিজের শরীরের দিকে না তাকিয়ে তার পেছনে দৌড়াচ্ছে, তার ডাকে সাড়া না দিয়ে থাকা যায়? সে উঠে বাতি জ্বালালো। জ্বালিয়ে দরজা খুলতেই কেউ মুখে কিছু চেপে ধরলো। আন্তারা চমকে ওঠারও সময় পেল না। তবে নিভু নিভু চোখে শুধু দেখলো কালো কাপড়ে নাকমুখ বাঁধা কিছু লোক, আর তাদের পেছনে ওই যে বারান্দার শুরুতে রমেশ ভাই পড়ে আছে, রক্তে মাখামাখি হয়ে। চোখে মুখে ঠান্ডা পানির স্পর্শ পেতেই আন্তারা চোখ খুলল। ইব্রাহিম ভেবেছিল জ্ঞান ফিরতে আন্তারা ভয়ে গুটিয়ে যাবে, কেঁদে কেটে নাকমুখ ভাসিয়ে ফেলবে। তাই তার লোকের একবার বলেছিল জ্ঞান ফেরানোর দরকার নেই, একেবারে শহরে গিয়ে যা করার করবেন। তবে এভাবে পড়ে থাকা আন্তারাকে দেখতে ইব্রাহিমের ভালো লাগছিল না। যতবারই তাকাচ্ছিল সে বেহুশ আন্তারাকে না, দেখছিল রক্তে মাখানো আঞ্জুমের মুখটা। ঠিক এভাবেই আঞ্জুম পড়েছিল, মাথার এক সাইড থেতলে গিয়েছে। তবুও কি সুন্দর নিষ্পাপ পবিত্র একটা মুখ। এই মুখের দিকে তাকালে ইব্রাহিমের কিছু একটা হয়ে যায়। এখন না, সেই যে অনেক অনেক আগে দেখলো, তখনই কিছু একটা হলো। আঞ্জুম বিবাহিত, স্বামী আছে, তবুও সে নিজেকে দমাতে পারেনি, না পারলো এখন। আন্তারা হাসলেই তার মনে হয় তার সাথে অন্যায় হয়েছে। কেন সে আঞ্জুমকে পেল না? কেন আঞ্জুম তাকে একটাবার আপন করে নিল না? কেন তার জীবনটা এভাবেই কেটে গেল? কেন? অথচ সে তখন সুখ পায়নি বলে আবার ঠিক ফিরে এসেছে, তাও তারই চোখের সামনে তাকে জ্বালাতে। সারা জীবনটা তছনছ করে মন ভরেনি, এখন এই বয়সে এসেও শান্তি নেই। আঞ্জুম, এক ভালোবাসার অপরাধে আর কত জ্বালাবে? আন্তারা চোখ খুলে স্বাভাবিকভাবেই ইব্রাহিমকে দেখলো। দেখে আস্তে করে শুধু সোজা হয়ে বসলো, যেন সে জানতো চোখ খুলেই সে এই মুখটাকেই দেখবে। আন্তারার গায়ে আজ আকাশি রঙের কাপড়। ইব্রাহিমের মনে হলো পুরো আকাশটাই যেন এই গাড়ির ভেতর চলে এসেছে। সে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তোমার কি খারাপ লাগছে? আন্তারা সে কথার উত্তর দিল না। এমন সম্পর্কের, এমন বয়সে একটা মানুষের এমন কাজ ভাবতেই তার ঘেন্নায় গা গুলিয়ে আসছে। সে ঢোক গিলে অন্য পাশে তাকালো। পানি খাবে? আন্তারা ফিরে তাকালো। হ্যাঁ না অবশ্য বলতে পারলো না। ইব্রাহিমের হাতেই পানির বোতল ছিল, সে এগিয়ে ধরলো। আন্তারা হাত বাড়িয়ে পানির বোতল নিল, তবে খেলো না। দু হাতের মাঝে রেখে আস্তে করে বলল, রমেশ ভাই কি মারা গেছে? ইব্রাহিম কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল, আমি জানি না। আর কত মানুষকে মারবেন? ইব্রাহিমের ভ্রু কুঁচকে গেল। আন্তারা কোন মারার কথা বলল সে বুঝতে পারলো না। সে ভ্রু কুঁচকেই বলল, আমি রাফিয়াকে মারিনি, মেরেছে আজাদ। আজাদের কথা উঠতেই আন্তারার ভেতরটা কেন জানি ভারী হয়ে এলো। ইস, এই একটা মানুষের জন্যই আন্তারা নিজের সাথে নিজে যুদ্ধ করেছে। সে ঢোক গিলে বাইরের দিকে আবারও তাকালো। আশ্বিন মাস ঘরে এসেছে। দিনে গরম থাকলেও শেষ রাতে হালকা হালকা শীত পড়ে। আন্তারারও করতে লাগলো, অবশ্য অনেকটাই বেশি। জ্বর আসছে কিনা কে জানে। অতিরিক্ত কষ্টের ধকল আন্তারা সহ্য করতে পারে না। সে জানে এখনো পারবে না। ভোর হওয়ার আগেই সে অচেতন হবে, আর অচেতন হওয়ার আগেই সে তার আঁচলটা মুঠো করে ধরলো। আজকে ভোরটা তার এমনিতেই দেখা হতো না। তখন দরজার শব্দ হতেই সে ভেবেছিল ভাবি, তাই লুকানোর জন্য আঁচলে বেঁধেছিল। ভাগ্যিস বেঁধেছিল। আন্তারা বাইরের দিকে চোখ রেখেই বলল, সবাই যা বলে তাই কি সত্যি? ভাইজানকে জিজ্ঞেস করনি কেন? তারা আমার ক্ষতি হবে এমন কিছু কখনো মুখে আনবে না। সত্য তো সত্যই, ক্ষতি হওয়ার কি আছে? যারা তোমাকে ভালোবাসবে সত্য জেনেও ভালোবাসবে, যারা বাসবে না তারা কখনো বাসবে না। আঞ্জুমের হাজার দোষ, হাজার কলঙ্ক নিয়েও আমি তাকে ভালোবেসেছি। আপনি তাকে ভালোবাসেননি, বরং তার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিলেন তার শান্তি, কেড়ে নিয়েছিলেন তার বেঁচে থাকার চেষ্টা। কি হতো কবির তালুকদারকে না মারলে? কি হতো তাকে তার মতো থাকতে দিলে? কি হতো আমার বাবার মতো নিঃস্ব মানুষের
কাছ থেকে মায়ের ছায়াটা না নিলে? ইব্রাহিম চমকে উঠল। এই সত্য আন্তারা জানার কথা না। যে সত্য ভাইজানে জানে না সেটা আন্তারা জানবে কি করে? আন্তারা আবারও ফিরে তাকালো। সেদিন গ্রামের মানুষের মুখ থেকে এক এক করে সব শোনার পর সে নানা ভাইয়ের কাছে গিয়েছিল। কেননা নানা ভাই ছাড়া সে আর কাউকে বিশ্বাস করে না। কিন্তু গিয়ে কষ্ট করে আর জিজ্ঞেস করতে হয়নি। রমেজের সাথে সব কথাই সে শুনেছে। সে তাকে নিষ্প্রাণ কণ্ঠে বলল, আপনি আমার দাদিকে ভালোবাসতেন, বুঝলাম। তার জন্য দুনিয়া ওফর করে ফেলেছেন, এমনকি মানুষকেও মানুষ বলে মনে করেননি। তার জন্য পুরো জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন, সেটাও বুঝলাম। কিন্তু আমার সাথে কি? আমি তো আঞ্জুম না, আন্তারা। দেখতে একরকম হলেই বুঝি মানুষ এক হয়? ইব্রাহিম নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, তুমি আঞ্জুম হওয়ার আন্তারা, আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু এইটুকু জানি আমি ভালো নেই, তো তোমরাও কেউ থাকবে না। আন্তারা কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর এক অবিশ্বাস্য কাজ করে ফেলল। একদলা থুথু ইব্রাহিমের মুখের উপর ছিটিয়ে মারল। মেরে আর্দ্র কণ্ঠে বলল, আপনি একটা জানোয়ার। আপনার জন্যই আমার দাদি মারা গেছেন, আপনার জন্যই আমার বাবা সারা জীবন এলোমেলো হয়েছে, আপনার জন্যই আজ আমিও সেই আমার দাদির মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর কত? ইব্রাহিম মুখের থুথু মুছল না। সে চোয়াল শক্ত করে আন্তারার দিকে তাকিয়ে রইল। তারপর শান্তভাবে বলল, আমি সবকিছুর হিসেব নেব। বলেই চোখ ফিরিয়ে সামনে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। তারা বসে আছে ফেরিঘাটে। এখন না, প্রায় অনেকক্ষণ ধরেই। বোটে যাওয়া খুব লম্বা সফর, তার মধ্যে এত রাতে গ্রামে বোট পাবে কোথায়? তাই তার লোকেরা কালই গাড়ির ব্যবস্থা করেছে। তবে তা খুবই কষ্টদায়ক। একে তো রাস্তা নেই, দ্বিতীয় এই ফেরিঘাটের ঝামেলা। সে বিরক্ত মুখে বলল, কাল আমরা আসছে না কেন? ড্রাইভিং সিটে বসা ফিরোজ বলল, বুঝতেছি না ভাই, এত সমস্যা লাগার তো কথা না। কালকে টাকা পয়সা দিয়ে সেট করে রেখেছিলাম, তারা সব ব্যবস্থা করে রাখবে, আসা মাত্রই পার করে দেবে। ইব্রাহিম কিছুক্ষণ নিশ্চুপ বসলো। তারপর বলল, কাল কখন কথা বলেছো? রাতেই ভাই, 8টার একটু পর পর হতে পারে। ইব্রাহিমের ভ্রু কুচকে গেল। এই গ্রাম থেকে বের হওয়ার দুটো রাস্তা, এক বোট, দুই এই ফেরিঘাট। আজাদ আবার কিছু করেনি তো? এই ছেলের কর্মকাণ্ড সে ঠিক ধরতে পারছে না। ছেলেটা গভীর জলের মাছ। তবে এইটুকু বুঝেছে তার হাত পুরো গ্রামে ছড়িয়ে আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম থেকে বের হওয়া দরকার। সে আগের মতোই বিরক্তি কণ্ঠে বলল, তুমি যাও, গিয়ে দেখো। আপনারা একা হয়ে যাবেন ভাই, কালাম বারবার বলে গেছে গাড়ি থেকে বের না হতে। তো কি করবো, সারা রাত এখানেই বসে থাকবো? বলেই ইব্রাহিম নিজে বেরোলো। বেরিয়ে মুখ মুছলো। মুছে ফেরিঘাটের দিকে এগোলো। কিছু দূর যেতেই থমকে দাঁড়ালো। বড় একটা ভুল সে করে ফেলেছে। তারা এই সুযোগের অপেক্ষাই ছিল। আজাদ আন্তারার সামনে কখনো এমন কোনো কাজ করবে না যেটা আন্তারা হজম করতে পারবে না। তার দলের লোক সব শেষ। এখন সে পিছনে ফিরে তাকালো। ঘুটঘুটে অন্ধকার, গাড়ি দেখা যাচ্ছে না। সে তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই অসীম এক যন্ত্রণা তার পুরো শরীরে ছড়িয়ে গেল। সে যন্ত্রণায় কাতর হয়ে পেটের সাইডে হাত নিয়ে পিছন ফিরে তাকালো। আজাদ দাঁড়িয়ে, তার হাতে ধারালো ছুরি। সেটাই ইব্রাহিমের পেটের সাইড থেকে ঢুকিয়েছে। ইব্রাহিম কিছু বুঝে উঠবে তখনই আরো ঢুকিয়ে মুচড়িয়ে ধরলো। ঘোরাতে নির্বিকারভাবে বলল, ইচ্ছেটা অনেক আগের, তবে দাদাভাইয়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে দমিয়েছে। ইচ্ছেটা পূরণ করতে দেওয়াই শুক্রিয়া ইব্রাহিম দাদাভাই। বলে আজাদ ছুরিটা টেনে বের করলো। করে শরীরের যত শক্তি আছে প্রয়োগ করে আবারও ঢোকালো। ইব্রাহিম গুঙিয়ে উঠল। নিঃশব্দ রাতে ইব্রাহিমের যন্ত্রণা ভরা আর্তনাদ আন্তারা গাড়ি থেকেও শুনলো সামনে বসা ফিরোজও। সে সাথেই দৌড়ে বেরোলো। সে বেরোতেই আন্তারা আঁচল আর পানির বোতল হাতে নিল। এই দুনিয়াতে আর কোনো জাহিদ না আসুক আন্তারা। তাদের বিষাক্ত রক্তের সমাপ্তি এখানেই হোক। ফিরোজকে দৌড়ে আসতে দেখে আজাদের মধ্যে তেমন ভাবান্তর দেখা গেল না। সে ইব্রাহিমকে ছেড়ে এগিয়ে পেট বরাবর লাথি মারল। ফিরোজ নিচু হতেই হাত মুচড়ে ধরে খুব স্বাভাবিকভাবে ঘুরিয়ে কাছে টেনে আনলো। তারপর মুখ চেপে আস্তে করে গলায় ছুরি চালাতে কানের কাছে ফিসফিস করে বলল, মূর্তি এত তারা কেন তোদের? আমি তো আসছিলামই। বলেই ছুঁড়ে ফেলে গাড়ির দিকে তাকালো। এখান থেকে কিছুই দেখা যায় না, তবে তার মন বলল কিছু একটা ঠিক নেই। সে দৌড়ে গেল। ইব্রাহিম মাটিতে শুয়ে আছে। যন্ত্রণায় তার মুখ নীল। সাদা শুভ্র পাঞ্জাবি এখন লাল রঙে রঙিন। সে চোখ বন্ধ করতেই দুটো পা তার সামনে এসে দাঁড়ালো। ইব্রাহিম এত যন্ত্রণার মধ্যেও হাসলো। হেসে বলল, ভাইজান। বলো ইব্রাহিম। আমি রূপাকে সত্যিই ভালোবাসতাম। জানি, আমার চেয়ে ভালো কে জানে? এই দুনিয়ায় কেউ জানে না, না কেউ জানবে। যে জানা মানুষের জন্য ক্ষতিকারক, সেটা না জানাই ভালো। ইব্রাহিম হাসলো। আফসার যন্ত্রণা মাখা সেই হাসির দিকে তাকিয়ে বলল, এমনটা না করলে হতো না ইব্রাহিম, ভালোই তো ছিলাম আমরা।
আমি কখনো ভালো থাকিনি ভাইজান, কখনো না। আফসার বড় একটা শ্বাস ফেললো। উপরওয়ালার খেল বোঝা বড়ই মুশকিল। তা না হলে আন্তারা আঞ্জুমের মতো দেখতে হবে কেন? কেন এত বড় শহরে এত লোকের মাঝে আজাদের নজর আন্তারার উপরই পড়বে? কেন জাহিদের মৃত্যু রোগ হবে? কেন আবার আন্তারা এই গ্রামেই ফিরে আসবে? কেনই আবার ইব্রাহিম পাগল হবে? হয়তো এই শাস্তি উপরওয়ালাই ঠিক করেছে। তা না হলে কবিরের সাথে ইনসাফ হতো কিভাবে? অন্ধকারে কেউ দেখেনি, কিন্তু উপরে যে আছে সে কিন্তু ঠিক দেখেছে বলেই সে ছক তৈরি করেছে, ইব্রাহিমের মৃত্যুর ছক। অথচ ইব্রাহিম ভেবেছে সে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। আসলে সে এগিয়েছে ধীরে ধীরে তার পাপের শাস্তির দিকে। আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। আফসার এগিয়ে এলো, তার চোখের কোণে পানি। সে পানি নিয়ে ইব্রাহিমের মাথায় স্নেহের হাত রাখলো। সবাই তার সাথে অভিনয় করতে পারে, সে তো পারে না। ইব্রাহিম ঘোলা ঘোলা চোখে আফসারের দিকে তাকালো। তাকাতেই আফসার বলল, অতি শীঘ্রই দেখা হবে ইব্রাহিম। আজ থেকে যে আমিও জাহান্নামী, তুমি নিজে গেলে, সাথে তোমার ভাইজানকেও নিয়ে গেলে। ইব্রাহিম আবারও হাসলো। হেসে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে আর শব্দ বের হলো না। বের হলো তার শেষ নিঃশ্বাস। সেই নিঃশ্বাসের সাথে আফসারের কানে শুধু একটা শব্দই এলো, ভাইজান। আজাদ গাড়ির সামনে এসে দেখলো আন্তারা সোজা চুপচাপ বসে আছে। ভেতরে স্বল্প আলাতেও সে বুঝলো আন্তারার কপালে বিন্দু বিন্দু ঘাম। তার ভ্রু কুঁচকে গেল। এখন এমন কোনো গরম না যে এভাবে ঘামতে হবে, নাকি ভয়ে? সে সাথে সাথেই দরজায় হাত রাখলো। দরজা ভেতর থেকে বন্ধ। সে কয়েকবার টানাটানি করেও লাভ হলো না। সে আবার আন্তারার দিকে তাকালো। আন্তারা তার দিকে না ফিরলো না নড়লো, তবে তার নিঃশ্বাসের গতি ধীরে ধীরে বাড়ছে। আজাদ ঠিক দেখলো। আজাদ কাচের সামনে গিয়ে কোমল গলায় ডাকলো, আন্তারা। এই এক ডাকে আন্তারার ভেতর পর্যন্ত নড়ে গেল। এই প্রথম তার ইচ্ছে করলো আজাদের বুকে মিশে যেতে আর বলতে, আপনি আমার দেখা সবচেয়ে ভালো মানুষ। কিন্তু সে না ফিরল না কিছু বলল। তবে তার গাল গড়িয়ে অবিরাম পানি পড়তে লাগলো। আজাদ আবার আগের মতোই বলল, আন্তারা, দরজা খোলো। আন্তারা এবারও কিছু বলল না। আজাদ এবার একটু উঁচু গলায় বলল, আন্তারা, দরজা খোলো। আন্তারা আগের মতোই রইল। আজাদের কেন জানি আর ধৈর্য হলো না। সে দাঁতে দাঁত চেপে কাচের গ্লাসে এক থাবা মারলো। মেরে চেঁচিয়ে বলল, দরজা খোলো আন্তারা। আফসার এখান থেকেও আজাদের কণ্ঠ শুনলো। শুনে কামাল উদ্দিনের ছেলের দিকে তাকিয়ে বলল, তোমরা এইদিকে সব সামলাতে পারবে? জি দাদা। আফসার এগোতে গিয়েও আবারও ফিরল। ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে বলল, পাপ সবসময় পাপই হয়, সেটা যে কারণে করা হোক। এখন আমরা সবাই সমান পাপের ভাগিদার। তার মানে এই না পাপ করেই যেতে হবে। সময় আমাদের বাধ্য করেছে, এই বাধ্যকে অভ্যাসে পরিণত করো না। ছেলেগুলো কোনো উত্তর দিল না, তবে মাথা নিচু করে দাঁড়ালো। আফসারও কিছু বলল না। সে আজাদের দিকে এগিয়ে গেল। এর আবার কি হলো? আজাদ অস্থির হয়ে কাছে কয়েকটা থাবা মেরে বলল, দরজা খোলো আন্তারা, আমি শেষবার বলছি, দরজা খোলো। আন্তারা উপর হয়ে সিটে মুখ গুজলো। মারা যেতে কত সময় লাগে? সে মরছে না কেন? এই যে আজাদের ছটফটানি তার বুকে লাগছে, এই লাগা তো মরার চেয়েও কষ্টকর। তখনই বিকট শব্দ এলো। একবার না, পরপর দুবার। আজাদ শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইড থেকে ইট নিয়ে মেরেছে। কাচের কি আর সাধ্য আছে গুঁড়ো গুঁড়ো না হওয়ার? আন্তারা কেঁপে উঠল। তার ভেতর থেকে তখন হালকা খিচুনি আসছে। সে কোনো রকমে মাথা উঁচু করতে না করতেই আজাদ ততক্ষণে দরজা খুলে ফেলেছে। সে খুলতেই আন্তারাকে সোজা টেনে বসালো। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে আশেপাশে চোখ বোলালো। সিটের এক কোণে ইঁদুর মারার ওষুধের প্যাকেট আর পানির বোতল। তাদের বাড়িতে এর চেয়ে বেশি আর কি পাবে? সে সাথে সাথে আন্তারার মুখ চেপে ধরল। আন্তারা তখন চোখে ঘোলা দেখছে, তবুও আজাদকে ঠেলে সরাতে চাইল। আজাদের সাথে পারলে তো। সে আন্তারাকে চেপেই জোর করে মুখ খোলালো। হাঁ করিয়ে গলায় আঙুল ঢুকিয়ে দিল। দিতে দেরি গলগল করে বমি করতে আন্তারার সময় লাগেনি। আজাদ থামলো না। পানির বোতল নিয়ে আবারও জোর করে গলায় ঢাললো। ঢেলে আবার বমি। আন্তারা ততক্ষণে পুরো নিস্তেজ। পুরো গাড়ি আর আজাদ বমিতে মাখামাখি। আজাদ ডানে বামে দেখলো না। তড়িঘড়ি করে বেরিয়ে ড্রাইভিং সিটে বসতে বসতে আফসারকে বলল, আন্তারাকে ক্লিনিকে নিতে হবে, তুমি ওদের সাথে এসো। পরিমলবাবু আজাদের দিকে তাকালো। এর হুলিয়া সবসময় দেখার মতো, আর আজ দেখার উপরে চলে গেছে। এলোমেলো চুল, পুরো শরীর বমিতা মাখামাখি, এক হাতে সিগারেট, আগুন নেই অবশ্য, তবুও নিয়ে বসে আছে। সেই বসে থাকাও স্থির নেই। পরিমলবাবুর মনে হলো আজাদের হাত হালকা কাঁপছে। এরকম অবস্থায় তার হাসি পেল। হাসি চেপে বলল, আমরা সবাই মৃত্যুর পথযাত্রী। সেই যাত্রা দেখে কেন এত হতাশ, বিষাদ? ব্যাপারটা হাস্যকর না? আজাদ কঠিন চোখে পরিমল বাবুর দিকে তাকালো। পরিমল বাবু এবার হেসে ফেললো। হেসে বড় একটা শ্বাস ফেলে বলল, আন্তারা প্রেগনেন্ট ছিল। আজাদ সিগারেট ঠোঁটে রাখলো। লাইটার বের করতে করতে বলল, থাকলে থাকবে, সমস্যা কি? আন্তারা ঠিক আছে? সে ঠিক থাকলেই হবে। জ্ঞান ফিরবে কখন? একটু সময় লাগবে। এই বাচ্চার খবর এখানে শেষ।
স্মৃতিও কান যেন না হয়, আর আন্তারার কানে তো অবশ্যই না। কেন? আর কোনো বিষয়তে আমি আন্তারাকে ছুঁতে দেব না। পরিমলবাবু হাসলেন। আজাদ উঠল, বেরিয়ে যেতে যেতে বলল, রমিজের অবস্থা কি? রক্ত অনেকটা গেছে, তবে ভালো। আসাদ সঠিক সময় নিয়ে এসেছে। জ্ঞান আছে? আছে, তবে ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে পাছের মধ্যে কয়েকটা লাথি মারবেন, গাধা। চিঠিটা গায়েব করতে বলেছিলাম, মাছের মধ্যে ঘরে ভিজিয়ে রেখেছে। আন্তারা চোখ খুলে সেই প্রথম দিনের মতো আজও আফসারকে দেখল। আজকে অচেতন না, তবুও এই মানুষটাকে তার ফেরেস্তার মতোই মনে হলো, যে ভালোবাসা বিলাতে কখনো কার্পণ্য করে না, সে রক্তের কেউ হোক আর দূরের। আফসার আন্তারার মাথায় হাত রাখলো, মাথায় হাত বুলিয়ে বলল, আঞ্জুম নিজের জীবন দিয়েছিল জাহিদের জন্য, আর জাহিদ মারা যাওয়ার আগ পর্যন্ত সে একজনের জন্যই বেঁচেছে, সেটা তুমি। সে চেয়েছে তাদের বিষাদ বৃক্ষের কালো ছায়াটা তোমার উপর না পড়ুক। যে কালো ছায়ার কালো কালিতে তাদের জীবনের গল্প লেখা হয়েছে, সেটা তোমার না হোক। সে জীবনের শেষ সময় পর্যন্ত চেয়েছে তুমি ভালো থাকো, সুখে থাকো। তো আঞ্জুমের জীবন শেষ হয়েছে বিষাদে, জাহিদের জীবনও বিষাদে। তুমিও কেন সেই রাস্তা নিচ্ছ বুবু? তুমি কি ভেবেছ তোমার জীবন শেষ করলেই এই বিষাদ চক্রের শেষ? রক্তের চেয়েও আরেকটা দৃঢ় সম্পর্ক আছে, যেটায় আমি তোমাদের বেঁচেছি। তোমার থেকে যেতে তার কাছে, তার কাছ থেকে তার পরিবারের কাছে। এই চক্রের নামই দুনিয়া, এই চক্রের নাম সংসার, এই চক্রের নামই বেঁচে থাকা। আমরা যদি তোমাকে নিয়ে বেঁচে থাকতে পারি, তুমি কেন পারবে না? জীবনের চেয়ে কি রক্ত বড়? প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক সত্তা আলাদা। আল্লাহকে দেখো, তার কাছে বংশ নেই, রক্ত নেই, মা বাবা সন্তান কিচ্ছু নেই। তার কাছে সবাই সমান। যে ভালো কাজ করে সে ভালো, যে মন্দ কাজ করে সে মন্দ। তার বংশ ভালো, তার রক্ত ভালো, তার বাবা ভালো, এইগুলো তিনি কখনো দেখেন না। দেখেন যার যার কর্ম। আমরা কেন তার মতন ভাবি না? একবার এইভাবে ভেবে দেখো আন্তারা, তুমি আন্তারা। তোমার শরীরের রক্তের শেকড় কোন বৃক্ষের সেটা বড় কথা নয়, তুমি আন্তারা, এইটাই তোমার পরিচয়। এই পরিচয়টুকু নিয়ে বাকি জীবনটুকু আমার আজাদের সাথে বাঁচতে পারবে না বুবু? আন্তারার চোখে পানি। সে পানি নিয়েই উপর নিচে হালকা মাথা নাড়ালো। আফসার হাসলো, হেসে বলল, আল্লাহ তোমাকে নেক হেদায়েত দান করুক। বলেই তিনি উঠলেন। উঠে বললেন, ওই পাগল গরুকে গোসলে পাঠিয়েছি বুঝছো, তা না হলে পুরো ক্লিনিক ফাঁকা হয়ে যেত। এখন এসে যদি উপর নিচ কিছু বলে সোজা আমাকে বলবে, একেবারে টাইট করে দেবো। আন্তারা হালকা হাসলো, বিষাদের রঙিনে রাঙানো হাসি। চাইলেই এই বিষাদ হাসি থেকে আলাদা করা যায় না, না কখনো যাবে। আফসার বেরিয়ে যেতেই আন্তারা জানালার দিকে তাকালো। তখনই ধরাম করে আবার দরজা খুললো। আন্তারা সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। বন্ধ করলেও সে বুঝলো দরজা আবার ধরাম করে লাগানো হলো। লাগাতে না লাগাতেই তার পাশে আজাদ ধরাম করে শুয়ে পড়লো। আন্তারা নড়ল না, আজাদও ডাকলো না। এক হাত তার পেটের উপরে রেখে কানের কাছে আরাম করে শুতে শুতে বলল, জীবন থেকে তো ঘুম নামক জিনিস উঠে গেছে, তাই আগে ঘুমিয়ে নেই। এতক্ষণ হিসেব কষতে থাকো, কি কি অপরাধ করেছো আজাদের তারা বেগমের সাথে, সব গুনে গুনে পাই টু পাই হিসেব নেব। আন্তারা যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে রইল। মুখ ফেরালো বেশ কিছুক্ষণ পরে। সে ভেবেছিল আজাদ ঘুমিয়ে গেছে, কিন্তু মুখ ফেরাতেই আজাদ তাকালো। তাকিয়ে কোমল সুরে বলল, কি হচ্ছে? আন্তারার চোখে আবারও পানি চলে এলো। নিজের পানির জন্য সে নিজেই বিরক্ত হলো। এত প্যানপ্যানানি কেন সে? কাঁদছো কেন? আমার কষ্ট হচ্ছে। আমি সব কষ্ট দূর করে দেব। আপনি পারবেন না। তোমার জন্য আমি সব পারি। কেন পারেন? ভালোবাসি যে, তাই। কেন ভালোবাসেন? আজাদের তারা বেগম আপনি, ভালো না বেশি থাকা যায়? যদি অনেক অনেক দিন পরে এই ভালোবাসা না থাকে, ঘৃণা করেন আমাকে? ঘরে সবসময় ইঁদুর মারা বিষ এনে রাখবো। যখনই দেখবি ভালোবাসা শেষ, টুপ করে কিছু সাথে গুলিয়ে খাইয়ে দেবে, শেষ, কাহিনী খতম। আন্তারা মুখ ফোলালো। আজাদ হাসলো, হেসে চোখ আবার বন্ধ করতে করতে বলল, মুখ ফোলাওয়ার যাই করো, শাস্তি মৌকুফ নেই, এক বিন্দুও নেই, তাড়াতাড়ি হিসেব কষো। এক বৈশাখ শুরু হয়ে মাঝে চলে গেছে কয়েকটা বৈশাখ, চলে গিয়ে আবার এসেছে আর এক বৈশাখ। এই বৈশাখের কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে এলোমেলো হচ্ছে ঘরের দরজা, জানালার পর্দা। সে পর্দা ভেদ করে আসা ঝিরিঝিরি বৃষ্টির কণা আপন মনে ঘরের মেঝেতে আঁকিবুকি করে চলেছে। সেই আঁকিবুকির মাঝে আন্তারা বসে, তার গায়ে শুভ্র সাদা কামিজ, সে কামিজের গায়ে ঝিরিঝিরি বৃষ্টির সিলমোহর, গায়ে জড়ানো ওড়না।
আর ছেড়ে রাখা চুল এলোমেলোভাবে বসাতে দোল খাচ্ছে, আর তার দৃষ্টি ধ্যান সব বাইরে। তার ধ্যান বাইরে থাকলেও আর একজনের ধ্যান ঠিক তার উপরে। আন্তরা অবশ্য জানে না, বিয়ের এতদিন পরেও সে বুঝতে পারে না আজাদ কখন ঘুমায় কখন জেগে থাকে। সেও জানে না আন্তরা পাশে আসা না পর্যন্ত তার ঘুমাতে ইচ্ছে করে না, তাই ঘুমের ভান ধরে পড়ে থাকে। আন্তরা যতক্ষণ ঘুরে বেড়ায়, যতক্ষণ আলনা গোছায়, টেবিল গোছায়, বারান্দার গাছে ঘুরে ঘুরে আঙুল ছোঁয়, আজাদ তাকিয়ে থাকে। কি করে না করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, দেখেছে তার মন ভরে না, এখন না। সেই যে প্রথম দেখলো তখনই শুরু হলো তার এই রোগ। গায়ে স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ, সাদা স্কার্পে মোড়ানো শুভ্র একটা মুখ, যে মুখ দেখেই তার পুরো দুনিয়াই উল্টে গেল। তখনই ট্রিং ট্রিং করে শব্দ হলো। আন্তরা সাথে সাথেই ফিরে তাকালো। আজকাল এই বাটন ফোনগুলো খুব বেরিয়েছে, কি সুন্দর এক জায়গায় বসে আর এক জায়গায় মানুষের সাথে কথা বলা যায়, চলছেও বেশ। সবার বাসায় একটা না একটা আছে, অবশ্য বেশ দাম, তবু আজাদ দুটো কিনে ফেলেছে। একটা থাকে আজাদের কাছে, আর একটা ওই বাড়িতে। আন্তরা উঠল, এগিয়ে গিয়ে ফোন ধরতেই শবনমের উচ্ছ্বাসিত কণ্ঠ শোনা গেল। তার এক ছেলে হয়েছে, ছেলে দেখতে হুবহু আসাদ ভাইয়ের মতো। এই নিয়ে তার আক্ষেপের শেষ নেই, প্রায় কপাল চাপড়ে বলবে, পেটে রাখলাম আমি, কষ্ট করলাম আমি, আর বের হলো খাটাসের মতো। এটা কোন দেশের ইনসাফ? তার এসব হাবিজাবি কথায় আসাদ ভাই এখন আর রাগও করে না। ছেলে বউ নিয়ে সে এখন মহা খুশি। সে উচ্ছ্বাসিত কণ্ঠেই শবনম বলল, আন্তারা কবে আসবে? আমি জানি না ভাবি। তুমি তো কখনো কিছুই জানো না ভেন্দি। এতদিন হলো বিয়ে হয়েছে, এখনো মিউ মিউ। আর ওইদিকে দেখো, মিহি তো ছক্কা ফাটিয়ে দিচ্ছে। বেচারা জহির ভাই না কিছু বলতে পারে না সইতে পারে। ওরা ভালো আছে তো ভাবি? জহিরেরটা জানি না, তবে মিথি ভালো আছে। সে আঙুল যেই দিকে নাচায় জহির ভাই সেই দিকেই। আন্তরা হাসলো। শবনম বিরক্ত মুখে বলল, রাখ তো তোর হাসাহাসি, আজাদ ভাইয়ের কাছে দাও। আন্তরা আঙুল সোজা করে আজাদের বাহুতে হালকা খোঁচা দিল। বিথির বিয়ে ঠিক হয়েছে, আসাদ ভাইয়ের পরিচিত, হাই স্কুলে নতুন জয়েন করেছে, খুবই ভালো ছেলে। অবশ্য বিথিও আগের মতো নেই, সেই বিয়ের জন্যই শবনম ভাবে মাথা ধরিয়ে ফেলেছে, কবে আসবে করে। আজাদ আর সে এখন থাকে গঞ্জে। ক্লিনিকের উপরেই ছোট করে একটা বাসা করা হয়েছে, 2টো রুম, একটা বাথরুম, একটা রান্নাঘর আর একটা বারান্দা। অবশ্য সবসময়ের জন্য না, এখন সে কলেজে। সে যখন স্কুলে ভর্তি হয়েছে তখন এসেছে। অবশ্য সে নিজের ভর্তির ব্যাপারে কিছুই বলেনি। আসাদ ভাই চেষ্টার চূড়ান্ত করে ফেলেছে, আর আজাদ তো আজাদই। ওখান থেকে আসা যাওয়া অনেক কষ্টের, তাই এই ব্যবস্থা। আন্তারের এক খোঁচায় আজাদ উঠে বসলো। বসে স্বাভাবিকভাবেই মোবাইল হাতে নিয়ে কানে রেখে বলল, বলো ভাবি, কবে আসবে? বিয়ের আগে থাকলেই তো হলো। মা রাগ করবেন? আজাদ হাসলো। মা এখনো ঠিকঠাক আন্তারাকে মেনে নিতে পারছে না, তার মধ্যে আবার এই লেখাপড়া। অবশ্য কিছু বলেও না, সে হেসেই বলল, এসো, তোমার কান মলার জন্যই বসে আছি। জানি, যতবারে যাই কান মলে তো খেয়ে আসে। তার বুবুকে জ্বালাও, খাবে না? আজাদ আবারও হাসলো, হেসে আন্তারার দিকে তাকালো। সে বসে আছে চুপচাপ। চুপচাপ বসেই আজাদের মনে হয় আন্তারার চোখে মুখে এক বিষাদের ছায়া পড়ে আছে, যেই ছায়ায় মেয়েটা হারিয়ে গেছে। এই বিষাদ আজাদ দূর করতে পারে না কেন? সে মনে মনে বড় একটা শ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিল, নিয়ে হাই তুলল, যেন ঘুমে গলে যাচ্ছে। সে গলে যেতে যেতে বলল, এখন তাহলে রাখি ভাবি, চিন্তা করো না, এসে যাব। রাত ভরে কোন গুলগুটি খেলো বলো তো? দিন দুপুরে চোখে দেখো না? তোমার দেবরানীকে জিজ্ঞেস করো, আমি বললে তো আবার বলবে বেসরব, মুখে লাগাম নেই। তোমার মুখে তো আসলেই লাগাম নেই, বদমাস। রাখ। বলেই শবনম ফট করে ফোন রাখলো। আজাদ হাসলো, হেসে আন্তারার দিকে তাকালো। সে তাকিয়ে আছে রাগী চোখে। কতবার বলেছে কথাবার্তা ভালোভাবে বলতে, আজাদ শুনলে তো। সে এসেই বলল, কি হয়েছে? আন্তারা কিছু বলল না, উঠে চলে যেতে নিল। আজাদ একটানে আন্তারাকে নিয়ে ধপাস করে খাটে পড়লো। আন্তারাকে অবশ্য আগলে পড়েছে, তবুও আন্তারার চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, আমি নানা ভাইকে বিচার দিব। সব সময় এমন ভালোভাবে কোনো কাজ করা যায় না। সেই দিন মশারির স্ট্যান্ড ভেঙে পড়েছে। তোমার উপরে তো আর পড়েনি। আন্তারা মুখে কুলুপ টেনে বসলো। এর সাথে কথা বলাই বৃথা। উপরে পড়েনি বলে সব ভেঙে চড়ে ফেলতে হবে? তখনই আবার ফোন বাজলো। এবার পরিমল বাবু। আজাদ উঠে ফোন ধরলো। আন্তারা সরতে চাইল। আজাদ দিলে তো। এক হাতে ফোন ধরে আর এক হাতে আন্তারাকে শক্ত করে ধরে রাখলো, রেখে বলল, বলেন কাকা। মঈন নামের কাউকে চেনো? চিনে, এলাকার নতুন মাথা। ইব্রাহিমের না হওয়া ক্লিনিক নাকি এখন সে করবে? খুব হাবভাব নিচ্ছে। আজাদ হাসলো, তার মন ভোলানো হাসি। হেসে বলল, এই গ্রামে একটা ক্লিনিক কাকা, সেটা আশা ক্লিনিক। পরিমল বাবু হো হো করে হাসলো, হেসে বলল,
কথা সত্য, একদম সত্য।